আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশে ফিরবেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগ নিষেধাজ্ঞা খারিজ করেছে হাইকোর্ট। নির্বাচনে অংশ নিতে বাধা নেই আওয়ামী লীগের। জাতিসংঘ ঘোষণা দিয়েছে ডক্টর ইউনূস রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে এবং দলটির নেতাকর্মীদের উপর দমন পীড়নের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করেছেন। আগস্টের শুরু থেকে পরবর্তী সময় সহিংস মব বিশৃঙ্খল জনতা, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে নিশানা করে হত্যাসহ গুরুতর প্রতিশোধকমূলক কর্মকাণ্ড করেছে, যার ফলে ডক্টর ইউনূসের উপর চাপ প্রয়োগ করেছে জাতিসংঘ। এর প্রেক্ষিতে সেনাপ্রধান নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, এইমাত্র পাঁচ সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টা ও সমন্বয়কদের কঠিন হুঁশিয়ারি দিলেন কাদের সিদ্দিকী। তিনি আরো বললেন, এইবার বাংলার জনগণ বুঝছে শেখ হাসিনা বাংলার কি ছিল। তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করলেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, চলুন ভিডিওটি কি হতে চলেছে মনোযোগ সহকারে দেখে আসি। আদর্শ নিয়ে রাজনীতি করে, যুদ্ধ করে। আমি খুব একটা বেশি নীতি আদর্শের কথা চিন্তা করি নয়। মুক্তিযুদ্ধের সূচনায় যখন আমাদের নেতারা একের পর এক দেশ ছেড়ে চলে গেলেন, ভারতে আশ্রয় নিলেন, তখন আমার বারবার মনে হয়েছে আমার 25 বছর বয়স, এই সময় যদি আমি সাধারণ মানুষকে রক্ষা করতে না পারি, এই সময় যদি আমার মা বোনের ইজ্জত রক্ষা করতে না পারি, তাহলে আমার 25 বছর বয়সের যুবক হয়ে কি লাভ। আমি সেই জন্য পালিয়ে যাই নাই। আমি আমার মা বোন ভাই বাপ চাচার পাশে দাঁড়িয়েছিলাম। আল্লাহ আমাকে রহমত করেছিল, তাই হানাদার বাহিনীকে পরাজিত করতে পেরেছিলাম। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমি প্রথম চারান, সাতিহাটি, আউলিয়াবাদ হয়ে বাগের বাড়ি এসেছিলাম। তখন হাসান ডাক্তারের বড় ভাই, খুব সম্ভবত আমজাদ নায়েব, আমাকে 5-7টি গরুর গাড়ি, মহিষের গাড়ি দিয়ে সাহায্য করেছিলেন। অস্ত্র আমরা বড়চৌনা পর্যন্ত নিয়ে গিয়েছিলাম, আমার সাথে যে অস্ত্র ছিল। আমি যখন বাগের বাড়ি এসেছিলাম, বাগের বাড়ি তখন একটা স্বাস্থ্য কেন্দ্র ছিল, লাল ইট দিয়ে বানানো। ওটার ভিতরে ইপিআরদের কাছ থেকে আমরা যে এলএমজি এনেছিলাম, সেই এলএমজি ওইখানে ওই ঘরের ভিতরে রেখে তালা মেরে গিয়েছিলাম। পশ্চিমাঞ্চলে আবু বকরের বাড়িতে খেয়ে এখান থেকে, তখন ওটা ছিল ভণ্ডেশ্বর চারান হয়ে আমি পশ্চিমাঞ্চলে ভুয়াপুরের দিকে গিয়েছিলাম। বাগের বাড়ি থেকে অস্ত্রগুলো বড়চৌনায় যখন নেওয়া হয়েছিল, তখন কালিয়াপাড়া ঘোনারচালার প্রাইমারি স্কুলের হেডমাস্টার খোরশেদ আলম, আফসার খলিফার ছেলে খোরশেদ আলম, বড়চৌনায় আমার কাছে গিয়েছিলেন। খোরশেদ আলম আমাদের বাড়িতে থেকে পড়ালেখা করে ম্যাট্রিক পাস করেছিলেন। খোরশেদ আলমের ছোট ভাই আব্দুল সত্তার আমাদের বাড়ি থেকে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে তারপরে করুটিয়া কলেজে পড়তেন। সে খোরশেদ আলম, যার একটা পা নষ্ট ছিল, সে খোরশেদ আলম বললেন, তখন কাদের অথবা বজ্র বলেছেন, আমাকে কয়েকটা অস্ত্র দাও, আমি রেখে দেবো। তো আমি বলেছিলাম, আপনি পারবেন? বলছে, না, পারবো। আমি তাকে 16টা অস্ত্র দিয়েছিলাম। আমাদের ইদ্রিস কমান্ডার, এই লাল মিয়ার বড় ভাই, মুক্তিযুদ্ধে যদি আমি ইদ্রিস কমান্ডারকে না পেতাম, তাহলে আমি মুক্তিযুদ্ধে সোজা হয়ে দাঁড়াতে পারতাম না। আব্দুস সবুর খান বীর বিক্রম, যার বাড়ি চাঁদপুরে, তাকে যদি না পেতাম, তাহলে আমি আজকে বেঁচে থাকতাম না। পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমি নিহত হতাম। এরকম অনেকগুলো স্মৃতি আমাকে খুব তাড়িয়ে বেড়ায়, আমাকে বয়ে নিয়ে যায়। আমি যখন আসলাম, আমি আমার বাবা মা দাদা দাদির কবর জিয়ারত করে এসেছি। ডিসেম্বর মাসের 17 তারিখ আমি জীবনে প্রথম 4 চাকার ঘোড়ার গাড়িতে আমি চলেছিলাম এবং বাবা
মা দাদা দাদির কবর জিয়ারত করেছিলাম আমার বড় ভাইয়ের সঙ্গে, আমার বড় ভাই লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকীর যদি জন্ম না হতো আমি কাদের সিদ্দিকী হতাম না, আমি রিকশাওয়ালা হতাম। লতিফ সিদ্দিকীর যদি জন্ম না হতো তাহলে আমি একটা গরুর রাখাল হতাম। লতিফ সিদ্দিকী যে ঝড় তুলেছিলেন আইয়ুব মোনায়েমের সময়, সেই ঝড়ের কবলিত না হলে দেশ কাকে বলে তাও আমি জানতাম না, মাটি কাকে বলে তাও আমি জানতাম না। এই দেশে যৌবনকালে কোনো পুরুষ নাই, কোনো নারী নাই যে প্রেমে পড়ে নাই, প্রেম করে নাই। আমি একমাত্র মানুষ গর্ব করে বলতে পারি আমার কোনো মেয়ের সাথে প্রেম হয় নাই। আমার প্রেম হয়েছিল লতিফ সিদ্দিকীকে দেখে। লতিফ সিদ্দিকীর সঙ্গে চলে বঙ্গবন্ধু শেখ মুজিবকে পেয়েছিলাম, আর সেই বঙ্গবন্ধু শেখ মুজিবকে পেয়েছিলাম বলেই আমি এই দেশ মাতৃকাকে চিনতে পেরেছিলাম, আমি দেশ মাতৃকাকে ভালোবাসতে পেরেছিলাম। অনেকে অনেক নীতি আদর্শ নিয়ে রাজনীতি করে, যুদ্ধ করে। আমি খুব একটা বেশি নীতি আদর্শের কথা চিন্তা করি নয়। মুক্তিযুদ্ধের সূচনায় যখন আমাদের নেতারা একের পর এক দেশ ছেড়ে চলে গেলেন, ভারতে আশ্রয় নিলেন, তখন আমার বারবার মনে হয়েছে আমার 25 বছর বয়স, এই সময় যদি আমি সাধারণ মানুষকে রক্ষা করতে না পারি, এই সময় যদি আমার মা বোনের ইজ্জত রক্ষা করতে না পারি, তাহলে আমার 25 বছর বয়সের যুবক হয়ে কি লাভ। আমি সেই জন্যে পালিয়ে যাই নাই। আমি আমার মা বোন ভাই বাপ চাচার পাশে দাঁড়িয়েছিলাম। আল্লাহ আমাকে রহমত করেছিল, তাই হানাদার বাহিনীকে পরাজিত করতে পেরেছিলাম। আজকে কত নেতা, নাতি নেতা, পাতি নেতা, উপনেতা, কত নেতা, কিন্তু সেদিন কাউকে দেখি নাই। আজকে আমি যখন আসি তখন আমার মনে হয়েছে মুক্তিযুদ্ধের সূচনায় আমি বাগের বাড়ি গিয়েছিলাম, আবু বক্কর আমাকে সাহায্য করেছিল। আজকে সেই কাকরাজানে হামিদপুরে আমরা এখানে মিটিং দিতে বলি নাই, আমি বলেছিলাম তোমরা মহানন্দপুরে মিটিং দাও। সেখানকার নেতারা, বিশেষ করে দেলোয়ার, বলল না, গত 18 সালের নির্বাচনে এত ভোট চুরি হয়েছে, তারপরেও হামিদপুর এই বুথে সবচেয়ে বেশি ভোট দিয়েছে, এদের দাবি এখানে মিটিং করতে হবে। আমি বলছি আলহামদুলিল্লাহ। আমি যখন এখান থেকে যাই, এই মঞ্চ দেখে আমার পছন্দ হয় নাই। এই যে চেয়ার দিয়ে রেখেছে আমার একদম পছন্দ হয়নি। আমি যেখানে খেতে গিয়েছিলাম, খুব সম্ভবত শাহজালালের বাড়ি, আমি গত 5-7 বছরে, 5-7 কেন আরও বেশি, আমার মা মারা গেছে প্রায় 18 বছর বা 19 বছর, বেঁচে থাকতেও 2-3 বছর উনি রান্নাবান্না করতে পারতেন না। আমি এত সুস্বাদু খাবার খাই নাই। দেখলাম আকবর মৌলবীর বউ ফুলমতি, মনে হয় 80 বছরের কম হবে না, এখনই যে সুন্দর, বিয়ার সময় যে কত সুন্দর আসিল। আমি ওনাকে এর আগেও দেখেছি, বেশ কয়েকবার তাদের বাড়িতে আমি খাবার খেয়েছি। আজকে যে আমি লাউয়ের তরকারিটা খেয়েছি, গত 20 বছরে এত সুন্দর লাউয়ের তরকারি আমি মুখে দেই নাই। আমার প্রায় 40 বছরের সহকর্মী ফরিদ আহমেদ, সে বলল, দাদা আপনি তো মাংস খান নাই, গরুর মাংস যে কি পরিমাণ স্বাদ হয়েছে। আমি ঠিক আছে আলহামদুলিল্লাহ, এক বাটি সাথে নিয়ে নিয়েছি, কারণ রাত্রে ঢাকা যাব, বউ পোলাপানকে খাওয়াবো। এটা আমার ছোটোবেলার থেকেই আমার অভ্যাস। কোনোখানে কোনো জিনিস ভালো লাগলে মার জন্য নিয়ে যেতাম। তখন অনেকেই টিটকারি দিত, গায়েও লাগতো। কিন্তু মুক্তিযুদ্ধের পরে বড় হয়েছি, কোনো কিছু নিতে চাইলে টিটকারি তো দূরের কথা, এমনভাবে দিতে থাকে যেন গাড়ি বোঝা বাইয়া নিতে না পারে। আমি সেদিন আড়াইপাড়া গিয়েছিলাম, আবদুল্লাহর মেয়ের জামাই বাড়ি, সেখানেও কী জানি ভালো লাগছে, সাথে নিয়ে ঢাকা চলে গেছি। যতদিন পয়সা আছি এইরকম যার বাড়িতেই যাব নেব। তবে আজকে সখীপুর উপজেলার নেতৃবৃন্দকে বলছি,